প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব মাধ্যমিকের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন ও উত্তরগুলো একদম টু দ্য পয়েন্টে লেখা হয়েছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভালোভাবে দেখো, অত্যন্ত উপকারী। দেখো, প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? দেখো উত্তর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও সুরেন্দ্রনাথ সেন এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক শক্তির শেষ আর্তনাদ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। সামন্ততান্ত্রিক চরিত্র, এই বিদ্রোহের পুরোভাগে ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, কুমার সিং, বেগম হজরতমহল প্রমুখ। ক্ষুব্ধ দেশীয় রাজা ও সামন্ত প্রভুরা লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি এবং কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস নীতির কারণে এই শাসকরা তাদের ক্ষমতা, সিংহাসন এবং পেনশন হারিয়েছিলেন। তাই মূলত নিজেদের ক্ষোভ এবং হারানো অধিকার ফিরে পাওয়ার জন্যই এরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। সীমাবদ্ধতা, বিদ্রোহ পরিচালনকারী এই সামন্ত রাজাদের মধ্যে কোনো আধুনিক জাতীয়তাবাদী চেতনা বা গণতান্ত্রিক দূরদর্শিতা ছিল না। তারা ভারতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেয়ে পুরনো মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ভিন্ন মত, তবে একে সম্পূর্ণ সামন্ততান্ত্রিক বলা ভুল হবে, কারণ সিপাহীদের পাশাপাশি অযোধ্যার বিহার ও মধ্য ভারতে লক্ষ লক্ষ সাধারণ কৃষক, কারিগর ও আধুনিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল, যা একে একটি গণবিদ্রোহের রূপ দিয়েছিল। দেখো পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র মানে 1858 সালে ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব কী ছিল? দেখো উত্তর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার এক আমূল পরিবর্তন ঘটে। 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র পাঠ করেন। ইতিহাসে এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। কোম্পানির শাসনের অবসান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এই ঘোষণার মাধ্যমে ভারতে দীর্ঘদিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুট বা ব্রিটিশ পার্লামেন্টের অধীনে চলে যায়। পরের পয়েন্ট, সাম্রাজ্য বিস্তার নীতি ত্যাগ। মহারানীর প্রতিশ্রুতি দেন যে ভারতে ব্রিটিশ সরকার আর নতুন কোনো দেশীয় রাজ্য গ্রাস করবে না। সত্যবিলোপ নীতি চিরতরে বাতিল করা হবে এবং দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। পরের পয়েন্ট, ধর্মীয় ও সামাজিক বিষয়ে অসংলগ্নতা। ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয় যে ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন সামাজিক রীতিনীতিতে কোনো রকম হস্তক্ষেপ করবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শিক্ষিত ভারতীয়দের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও পরবর্তীকালে এই প্রতিশ্রুতিগুলির বেশিরভাগই কাগজে কলমে সীমাবদ্ধ ছিল, তবু ভারতের প্রশাসনিক ইতিহাসে এই ঘোষণাপত্রের গুরুত্ব ছিল অপরিসীম। দেখো একদম টু দ্য পয়েন্টে লেখা, ইতিহাসে একদম বেশি লিখতে হয় না। 4 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের 6 থেকে 7টি বাক্যে লিখতে হবে, একদম টু দ্য পয়েন্টে। আর তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। দেখো পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি বা সভা রাজনীতির যুগ বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নলেজ বাড়ায় এই ধরনের প্রশ্ন। বিখ্যাত ঐতিহাসিক অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে মানে 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসের সভা রাজনীতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশন বলে অভিহিত করেছেন। এর প্রধান কারণগুলি হল রাজনৈতিক সচেতনতা, ইংরেজি শিক্ষার বিস্তার এবং পাশ্চাত্য ভাবধারার সংস্পর্শে এসে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তীব্র রাজনৈতিক ও জাতীয়তাবাদী চেতনার উদয় হয়। সংগঠন প্রতিষ্ঠা, এই সময় ভারতীয়রা নিজেদের অধিকার আদায়ের জন্য ব্যক্তিগত বা আঞ্চলিক আন্দোলন ছেড়ে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শুরু করেন। ফলে ভারতের বিভিন্ন প্রান্তে একের পর এক রাজনৈতিক ও সামাজিক সভা সমিতি গড়ে ওঠে। গুরুত্বপূর্ণ সংস্থাসমূহ, দেখো এই যুগে বাংলায় গড়ে ওঠা জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা এবং ইত্যাদি। একইভাবে বোম্বাই ও মাদ্রাজে যেমন পুনিয়া সার্বজনীন সভা এবং মাদ্রাজে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন নামক একাধিক রাজনৈতিক সংগঠনও এই সময় গড়ে উঠেছিল। আন্দোলনের চরিত্র,
এই সভাগুলি সংবাদপত্র, স্মারকপত্র এবং জনসভার মাধ্যমে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক নীতির, যেমন অস্ত্র বাহিনী, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলে। সমগ্র ভারত জুড়ে স্বাধিকার আন্দোলনের এই প্রাতিষ্ঠানিক জোয়ারের কারণেই এই সময়কালকে সভা রাজনীতির যুগ বলা হয়। দেখো পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতার জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। 19 শতকে বাংলার জাতীয়তাবাদ প্রসারে এই মেলার ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ভারতীয়দের মনে স্বাদেশিকতার বোধ এবং দেশপ্রেম জাগ্রত করা। পরের পয়েন্ট দেখো, সাধারণ মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দেশীয় ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং শরীরচর্চার বিকাশ ঘটানো। বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতা বা অর্থনৈতিক স্বাবলম্বন অর্জন করা। ঐতিহাসিক গুরুত্ব, হিন্দু মেলা কোনো রাজনৈতিক দল ছিল না, এটি ছিল জাতীয় চেতনা প্রসারের একটি বড় মঞ্চ। এই মেলায় দেশীয় শিল্প সামগ্রী প্রদর্শনীর মাধ্যমে স্বদেশী শিল্পের পীঠস্থান তৈরি করা হয়। মেলায় গীত ও দেশাত্মবোধক গান ও কবিতা যুব সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। পরবর্তীকালের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ভিত তৈরিতে হিন্দু মেলার শরীরচর্চা ও লাঠি খেলা প্রদর্শনী বড় ভূমিকা নিয়েছিল। দেখো পরের প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য, কার্যাবলী সংক্ষেপে লেখো। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন। প্রধান উদ্দেশ্য সমূহ, প্রথমত দেখো, ভারতে একটি শক্তিশালী ও সুসংহত জনমত গঠন করা। দ্বিতীয়ত, সাধারণ রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলে অধিবাসীদের একতাবদ্ধ করা। তৃতীয়ত, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রী স্থাপন করা। চতুর্থত, সাধারণ মানুষকে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে সামিল করা। আন্দোলন ও কার্যাবলী, দেখো এই পয়েন্টটা, ভারত সভা লর্ড লিটনের দমনমূলক নীতিগুলির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19 বছর করার বিরুদ্ধে সুরেন্দ্রনাথ দেশজুড়ে প্রচার চালান। এছাড়া অস্ত্র আইন এবং দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ভারত সভা সফল আন্দোলন করেছিল। ইলবার্ট বিলের সমর্থনে এই সবার আন্দোলন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। দেখো পরের পয়েন্ট, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ মানে 1882 সালের উপন্যাসটিকে ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বা প্রধান উৎস গ্রন্থ বলা হয়। 76-এ মন্বন্তর ও সন্ন্যাসী ফকিরবিদ্যের পটভূমিতে রচিত এই উপন্যাসটি দেশপ্রেম জাগ্রত করতে অনন্য ভূমিকা নিয়েছিল। দেশপ্রেমী দেশমাতৃকার রূপদান, বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে দেশকে কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড হিসেবে না দেখিয়ে তাকে জগদ্ধাত্রী, কালী, দুর্গা এই 3 রূপে সাক্ষাৎ দেবী বা মা হিসেবে কল্পনা করেছেন। দেশ যে সন্তানের চেয়ে বড়, এই ভাবনা তিনি ফুটিয়ে তোলেন। বন্দে মাতরম মন্ত্র, উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম গানটি ভারতীয় জাতীয়তাবাদের মূল মন্ত্রে পরিণত হয়। এটি পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান রণধ্বনিতে রূপ নেয়, যা বিপ্লবীদের ফাঁসির মঞ্চেও সাহস জুগিয়েছিল। সন্তান দলের আদর্শ, উপন্যাসের সন্তান দল নিজেদের ঘরবাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশমাতার মুক্তির জন্য সশস্ত্র লড়াইয়ে অংশ নেয়। এই ত্যাগী চরিত্রগুলি ভারতের যুব সমাজকে দেশের জন্য আত্মোৎসর্গ করতে গভীরভাবে উদ্যত করেছিল। পরের প্রশ্ন দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের তার ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। স্বদেশী যুগে জাতীয়তাবাদী চেতনাকে মূর্ত করে তোলার ক্ষেত্রে এই চিত্রটির অবদান অপরিসীম। চিত্রের রূপক বৈশিষ্ট্য, চিত্রে ভারতমাতাকে এক চতুর্ভুজ সন্ন্যাসিনী হিসেবে দেখানো হয়েছে। তার 4 হাতে রয়েছে ধানের শীষ, বস্ত্র, শিক্ষা মানে পুঁথি ও দীক্ষা বা জপমালা। এই উপাদানগুলি ছিল তৎকালীন পরাধীন ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বনির্ভরতার প্রতীক। ঐতিহাসিক গুরুত্ব, প্রথমত শাস্ত্র শান্ত ও শুদ্ধ রূপ। অবনীন্দ্রনাথ ভারতকে কোনো হিংস্র বা যুদ্ধংদেহী রূপে না দেখিয়ে একে শান্ত, স্নিগ্ধ ও শুদ্ধ মাতৃরূপে ফুটিয়ে তুলেছিলেন।
যা মানুষের মনে ভয়ের বদলে ভক্তির উদ্রেক করে। দ্বিতীয়ত, জাতীয় ঐক্যের প্রতীক। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে স্বদেশী কর্মীরা এই চিত্রটিকে সামনে রেখে মিছিলে সামিল হতেন। এটি জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয়কে এক সূত্রে বাঁধতে সাহায্য করেছিল। তৃতীয়ত, স্বদেশী ভাবনার প্রসার। চিত্রটি সাধারণ মানুষের মনে এই বিশ্বাস তৈরি করেছিল যে ভারত মাতা তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা দিতে সক্ষম, তাই বিদেশি পণ্যের কোনো প্রয়োজন নেই। দেখো, একদম টু দ্য পয়েন্টে কি সুন্দরভাবে লেখা। তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম পুরোপুরি ফ্রিতে নিতে পারবে। পরের প্রশ্নটা, শেষ প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলির ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? জোড়াসাঁকোর ঠাকুরমারির অন্যতম সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পের জনক। তিনি তার তুলি কালির মাধ্যমে 19 শতকের শেষ ও বিংশ শতকের শুরুর ভারতীয় সমাজে নানা দিক ফুটিয়ে তুলেছিলেন। দেখো, প্রথমত ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা। গগনেন্দ্রনাথ তার ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে তৎকালীন ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাবু বা নব্য সমাজের তীব্র সমালোচনা করেন, যারা নিজেদের সংস্কৃতি ভুলে অন্ধভাবে সাহেবদের অনুকরণ করতেন এবং নিজেদের বড় ভাবতেন। তাদের ভণ্ডামিকে তিনি অদ্ভুত লোক বা বিরূপবজ্র নামের চিত্রে হাস্যকরভাবে তুলে ধরেছিলেন। ব্রিটিশ শাসনের বিরোধিতা। তিনি তার কার্টুনের মাধ্যমে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের শাসনতান্ত্রিক শোষণ, বিচার ব্যবস্থার প্রহসন এবং ভারতীয়দের ওপর অমানবিক অত্যাচারকে অত্যন্ত তীক্ষ্ণভাবে ফুটিয়ে তোলেন। সামাজিক কুসংস্কারের প্রতিবাদ। সমাজ সংস্কার হিসেবে তিনি হিন্দু ধর্মের গোঁড়ামি, পুরোহিততন্ত্রের শোষণ এবং জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। সংক্ষেপে বলা যায়, গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি কেবল নিছক কৌতুক ছিল না, এটি ছিল সমাজ ও রাজনীতির প্রতি এক তীব্র চাবুক, যা মানুষের চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল। তাহলে বন্ধুরা, আজকের এই ক্লাস এই পর্যন্ত। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই